হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে ইংরেজির একটি ক্লাস নিয়ে হাজির হলাম। আমরা সবাই ইংরেজি গ্রামারে খুব একটা দুর্বলতা প্রকাশ করে থাকি। সেটা একাডেমিক হোক বা একাডেমিক লেভেলের বাইরে হোক, আমাদের ইংরেজিতে বেশ একটা সমস্যা থেকে যায়। তো সেই প্রেক্ষাপট বিবেচনা করে আমি ইংরেজি গ্রামারের উপরে ক্লাস নেওয়া শুরু করেছি। তো এখানে আমি আজকের যে ক্লাসটা রয়েছে সেই ক্লাসে আমরা বেসিক সেন্টেন্স প্যাটার্ন যেটা রয়েছে সেন্টেন্স প্যাটার্নের উপরে আমরা আলোচনা করব। সেখানে আমরা টোফেল থেকে নিয়েছি। আমরা টপিক যেটা রয়েছে সেটা ডান সাইডে দেখা যাচ্ছে যে সাবজেক্ট, ভার্ব, কমপ্লিমেন্ট এন্ড মডিফায়ার, চারটা বিষয়ের উপরে আমরা আজকে আলোচনা করব। তো এই বিষয়টা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। তো আমরা প্রথমে একটু দেখি যে আসলে সেন্টেন্স, বেসিক সেন্টেন্স প্যাটার্নটা আসলে কিভাবে কাজ করে। আমরা যখন ইংরেজি একটি সেন্টেন্স লক্ষ্য করি বা দেখি তখন আমরা অবশ্যই দেখবো যে আসলে সেন্টেন্সের ভিতরে অনেকগুলো জিনিস থাকে। সাধারণত আমরা যদি পার্টস অফ স্পিচ পড়ে থাকি তবে নাউন, প্রনাউন, অ্যাডজেক্টিভ, ভার্বের বিষয়ে আমরা জানতে পারি। তবে হঠাৎ করে একটা সেন্টেন্স দেখলে আসলে আমাদের কি করা উচিত বা সেখান থেকে আমরা কি কি জিনিস ফাইন্ড আউট করতে পারি সেই বিষয়টার উপরেই আজকে ক্লাস। প্রথমে আমি একটা সেন্টেন্স লিখি যে হি killed the snake. এখানে একটা সেন্টেন্স লিখেছি আমি, হি কিল্ড দ্য স্নেক। এখন কথা হচ্ছে যে এই সেন্টেন্সটার ভিতরে আসলে এই ইংরেজি সেন্টেন্সটা দেখার পরে আমাদের এই প্যাটার্নটা কিভাবে কাজ করে সেই জিনিসটাকে ফাইন্ড আউট করতে হবে, এটাকে খুঁজে বের করার চেষ্টা করতে হবে। প্রথমে ইংরেজি সেন্টেন্স পেলে আমার কি করা উচিত? প্রথমে করা উচিত এর ভিতরে ভার্ব কোনটা সেটাকে ফাইন্ড আউট করা উচিত। ভার্ব এর কথা, ভার্বের অনেক ক্লাসিফিকেশন আছে বা ভার্বের অনেক বিস্তারিত আলোচনা রয়েছে, সেটা আমরা পরে শিখবো। কিন্তু প্রথম যেটা হচ্ছে ফাইন্ড আউট করতে হবে কিভাবে ভার্ব খুঁজে পাওয়া। এখানে কিল হচ্ছে হত্যা করা বা হত্যা করেছিল, এটা হচ্ছে ভার্ব। এই ভার্বের কাজটা মূলত কে করে সেইটা নির্ধারণ করা, যে এই মারা বা হত্যা করার কাজটা করতেছে হি, এ হচ্ছে সাবজেক্ট। এই সেন্টেন্সে কাজ করতেছে হি, সে হচ্ছে সাবজেক্ট। কাজ হচ্ছে কিল্ড শব্দ দ্বারা, কিল্ড হচ্ছে যে ভার্ব, আর বাকি যে অংশগুলো আছে সেই অংশগুলো দ্য স্নেক আছে, এটা অবজেক্ট হতে পারে, কমপ্লিমেন্ট হতে পারে বা এক্সটেনশন যাই হোক না কেন, এটা আমাদের অতটা গুরুত্বপূর্ণ এখনই না। কিন্তু আমাদের মেইন যে পার্ট সেটা হচ্ছে ভার্ব এবং সাবজেক্ট চেনা, এই হচ্ছে কথা। এখন প্রথম যে কথা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা সেন্টেন্স প্যাটার্নের প্রথমে আমাদের সাবজেক্ট এই বিষয়ে নিয়ে আমরা আলোচনা করবো। প্রথম সেটা হচ্ছে সাবজেক্ট কে হতে পারে, এটা একটা কথা যে সাবজেক্ট একটা সেন্টেন্সে সাবজেক্ট কে হতে পারে। সাবজেক্ট দেখা যাচ্ছে এখানে একটা আমরা একটা শব্দ লিখেছি হি, এরপরে আমি যদি আরো লিখি রফিক ইজ এ বয়, তারপরে আমি লিখলাম মেরি রানা and Alex are friends. তো এই তিনটে সেন্টেন্সের ভিতরে আমি প্রথম যদি লক্ষ্য করি সেখানে আমরা একটা ওয়ার্ডে সাবজেক্ট পেয়েছি। দ্বিতীয়ত আমরা পেয়েছি রফিক, সেও একটা ওয়ার্ডে যে কোনো এক ব্যক্তির নাম। তৃতীয়ত আমরা পেয়েছি ম্যারি, রানা অ্যান্ড অ্যালেক্স। এই তিনটা নাম মিলে হচ্ছে সাবজেক্ট, এখানে প্লুরাল ভার্ব। তো কথা হচ্ছে সাবজেক্ট একটা সেন্টেন্সের সাবজেক্ট একটা ওয়ার্ডও হতে পারে, একের অধিক ওয়ার্ডও হতে পারে, এবং কোনো প্রোনাউন হতে পারে, নাউন হতে পারে, এছাড়া নাউন প্রোনাউন ব্যতীত হতে পারে। যেমন যদি আমি লিখি ইট ইজ রেইনিং, ইট ইজ রেইনিং, এখানে ইট সাবজেক্টের কাজ করছে, কিন্তু ইট কিন্তু ইন্ট্রোডাক্টরি, ইট কিন্তু প্রোনাউনের ভিতরে পড়ে। ইট কিন্তু আসলে
কি বলে, ইট ইট দ্বারা আসলে মূলত কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝায় না, ব্যক্তিকে বোঝায় না, এটা হচ্ছে মূল কথা। এই, এখান থেকে আমরা সাবজেক্টের বিষয়টা জানতে পারি যে সাবজেক্ট যে কোনো একটা ওয়ার্ড হতে পারে, অথবা এক বা একাধিক ওয়ার্ড একত্রিত ভাবে মিলে কাজ করতে পারে, সেটা সেন্টেন্সের প্রোনাউনও হতে পারে এবং নাউনও হতে পারে, বা ইন্ট্রোডাক্টরি যেটা আছে সেটা হতে পারে। এরপরে যে পার্টটা রয়েছে সেটা হচ্ছে অনেক সময় সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট না থেকে শুরুতে সাবজেক্টের জায়গায় কিছু আছে, কিন্তু আসলে ওইটা সাবজেক্ট হিসেবে কাজ নাও করতে পারে। যেমন এটার একটা আলাদা রুলস আছে। এখানে আমি একটা সেন্টেন্স লিখলাম যে দেয়ার ইজ এ স্নেক ইন দিস বুশ। কথা হচ্ছে যে এই ঝাড়ের ভিতরে একটি সাপ রয়েছে। এখন কথা হচ্ছে যে সেন্টেন্স সাধারণত সাবজেক্ট সাধারণত সেন্টেন্সের প্রথমে বসে। আমরা ধরে নিলাম দেয়ার সাবজেক্টের জায়গায় বসেছে, তাহলে ইজ হচ্ছে ভার্ব, ইজের কাজ করতেছে দেয়ার, স্বাভাবিক দৃষ্টিতে যদি দেখি। তো এইটাকে ফাইন্ড আউট করার জন্য আমি আর একটা সেন্টেন্স লিখবো। There are three children in the class. এখানে আমি লিখলাম যে দেয়ার আর থ্রি চিলড্রেন ইন দ্য ক্লাস, অর্থাৎ শ্রেণীতে তিনজন শিক্ষার্থী রয়েছে বা শিশু রয়েছে। এখন কথা হচ্ছে দেয়ার যদি সাবজেক্ট হয় তাহলে প্রথমে আমি ভার্ব বসিয়েছি ইজ, এবং এখানেও যদি দেয়ার কে সাবজেক্ট হিসেবেই ধরি তাহলে এখানে আর হওয়ার মূলত কারণ কি? কারণ দেয়ার তো দুই জায়গায় সেম, দুই জায়গায় যদি সেম হয় এখানে সিঙ্গুলার ভার্ব ফলো করলে এখানে প্লুরাল ভার্ব কেন? এইটার বিষয়টা হচ্ছে যে এইখানে যে বিষয়টা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এই দেয়ার মূলত সাবজেক্টের কাজ করে না, এটা ইন্ট্রোডাক্টরির মতো কাজ করে। সেন্টেন্স প্যাটার্নটা হচ্ছে প্রথমে দেয়ার থাকবে প্লাস ভার্ব থাকবে প্লাস সাবজেক্ট। এখন এই যে ভার্বটা রয়েছে এ মূলত একে ফলো করবে, দেয়ার তো থেকে যাবে জায়গা মতো, কিন্তু মূলত ভার্ব বসবে সাবজেক্টের এই অনুসারে। আমি যদি উপরের সেন্টেন্সটা খেয়াল করি তাহলে দেখা যাচ্ছে যে ইজ দেয়ার হচ্ছে দেয়ার যে সাবজেক্টের জায়গায়, তারপরে আমরা ভার্ব পেয়েছি ইজের পরে যে শব্দটা রয়েছে স্নেক, অর্থাৎ হচ্ছে একটি সাপ। তাহলে এই একটি সাপ সিঙ্গুলার বোঝানোর কারণে আমরা ভার্ব বসেছি ইজ। তারপরে রয়েছে থ্রি চিলড্রেন, তো এইখানে এইটা প্লুরাল থাকার কারণে এখানে আমি আর বসিয়েছি। বিষয়টা ক্লিয়ার? আমি জিনিসটা বুঝতে পেরেছি। সেটা হচ্ছে দেয়ার যদি থাকে তবে দেয়ারের ক্ষেত্রে আমার এই জিনিসটাকে ফলো করতে হবে। এই হচ্ছে আমাদের সাবজেক্ট রিলেটেড যে কোশ্চেন গুলো। সাবজেক্টে আসলে মূলত সিঙ্গেল ওয়ার্ড হতে পারে, প্লুরাল ওয়ার্ড হতে পারে, এক বা একাধিক ওয়ার্ডও হতে পারে, আবার ইন্ট্রোডাক্টরি ইট অথবা দেয়ার থাকতে পারে, যে ক্ষেত্রে আমাকে এই জিনিসগুলোকে আইডেন্টিফাই করতে হবে। তো এরপরে যে টপিকটা রয়েছে সেটা হচ্ছে আমাদের ভার্ব। ভার্ব আমাদের চিনতে হবে। ভার্ব চেনার আগে আমাদের একটা বিষয় বুঝতে হবে, সেটা হচ্ছে আমাদের ভার্বের ভিতরে অনেক ক্লাসিফিকেশন রয়েছে। সেটা হচ্ছে ভার্ব হচ্ছে প্রথম হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, অক্সিলারি ভার্ব, তারপর হচ্ছে প্রিন্সিপালের ভিতরে রয়েছে ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ ভার্ব রয়েছে, কজিটিভ ভার্ব রয়েছে, কগনেন্ট ভার্ব রয়েছে, স্ট্রং ভার্ব, উইক ভার্ব রয়েছে, তারপর আবার বি ভার্ব, হ্যাভ ভার্ব ও মডাল ভার্ব রয়েছে। বিভিন্ন ধরনের ভার্ব আছে, কিন্তু বেসিক যে ভার্বটা আমাদের চেনা দরকার সেটা হচ্ছে আমি যদি একটা সেন্টেন্স তৈরি করি যে আমি ভাত খাই, তাহলে আমার শব্দটা হচ্ছে ইট। ইট অর্থ হচ্ছে খাওয়া। এই শব্দটা দেখে আমার বুঝতে হবে যে আসলে এটা অর্থ খাওয়া, তার মানে যে শব্দ দ্বারা কোনো কাজ করা বোঝাচ্ছে সেটা হচ্ছে ক্রিয়া। তো এখন ক্রিয়া বা ভার্বের একটা প্যাটার্ন রয়েছে, যেমন আই গো হোম, আমি বাড়ি যাই। আই এম গোয়িং হোম। দুইটা সেন্টেন্সে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট হিসেবে আই কাজ করছে, ভার্ব হিসেবে গো কাজ করছে। এখানে টেন্সের কারণে এখানে গোয়িং আছে,
কিন্তু এর পিছনে একটা শব্দ রয়েছে am। আমরা যদি এর মানে একেবারে রুট লেভেলে বা বেসিক গ্রামারের কথা চিন্তা করি, সেখানে আমরা অক্সিলারি ভার্ব করেছি, am is are, was are, have is had, এগুলো রয়েছে। তো এগুলো থাকলে পরবর্তী ভার্ব যদি থাকে তাহলে সেক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়মে এখানে আইএনজি ফর্ম করতে হয়। তো ভার্ব এটাও ভার্ব এটাও ভার্ব, তো এই দুইটা জিনিসকে একত্রিত ভাবে আমাদের কি বলা উচিত? ভার্ব বলবো। এই টোটাল জিনিসটাকে আমরা বলবো ভার্ব ফ্রেজ। ভার্ব ফ্রেজ সহজ কথা। এরকম ফ্রেজ হচ্ছে একটা এক বা একাধিক শব্দের সমন্বয় গঠিত, যেটা মূলত একটা অর্থ প্রকাশ করে। যেমন আমি যদি বলি এ বেড অফ রোজেস, এটা অথবা আপনারা শুনে থাকবেন এ বেড অফ রোজেস, অর্থাৎ হচ্ছে পুষ্পসজ্জা। বেড অফ রোজেস পুষ্পসজ্জা, বা হ্যাঁ পুষ্পসজ্জা বলে এটাকে, এটাকে বলে পুষ্প সজ্জা। এখন কথা হচ্ছে বেড অফ রোজেস পুষ্পসজ্জা, এখানে কয়টা ওয়ার্ড? এক দুই তিন চার, চারটা ওয়ার্ড মিলে একটা অর্থ প্রকাশ করছে। বেড অফ রোজেস হচ্ছে পুষ্পসজ্জা, এটাকে বলে ফ্রেজ। ফ্রেজ এন্ড ইডিয়ম এন্ড ফ্রেজের একটা পার্ট থাকে সবারই, তো সেই ফ্রেজ বলে। তো আমরা এই কারণে এটাকে বলবো ভার্ব ফ্রেজ, কারণ একাধিক ভার্ব মিলে একটা অর্থ প্রকাশ করেছে, এই জন্য এটাকে বলবো ভার্ব ফ্রেজ। এছাড়াও যদি আমি আরো উদাহরণ দেওয়ার চেষ্টা করি, তো এখানে আমরা দেখতে পাই এটা হচ্ছে হি হ্যাজ বিন ডুইং হোম ওয়ার্ক ফর 2 hours। আমি যদি এটা টেন্সের প্যাটার্নে দেখি তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর যদি আমি এখানে কাজ করতেছে কি, সে 2 ঘন্টা যাবত হোমওয়ার্ক করিতেছে, এই করিতেছে কাজটা করতেছে কি, হি হচ্ছে সাবজেক্ট। আর এই যে দেখছে হ্যাজ আছে, বিন আছে, ডুইং আছে, তিনটা মূল ডু হচ্ছে ভার্ব, আর এইগুলো হচ্ছে সাপোর্টিভ অর্থাৎ অক্সিলারি ভার্ব টেন্সের কারণে আসছে। এই টোটালটা মিলিয়ে আমরা বলবো ভার্ব ফ্রেজ। এই হচ্ছে ভার্বের পার্ট। সাবজেক্ট চেনার পরে পরের পার্ট হচ্ছে ভার্বের পার্ট। তারপরে হচ্ছে আমার কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট আর অবজেক্ট প্রায় সেম, কিন্তু এখানে একটু ডিফারেন্স রয়েছে, সেটা যে সময় আমি কমপ্লিমেন্ট এবং অবজেক্টের পার্ট পড়াবো তখন আমি জিনিসটাকে ক্লিয়ার করবো। তো এখন জাস্ট চেনার শর্তে আমি এটাকে কিভাবে কমপ্লিমেন্ট আইডেন্টিফাই করতে হয় এই জিনিসটাকে আমরা দেখবো। প্রথমে আমি একটা সেন্টেন্স লিখি, হি হি ইটস রাইস, সে ভাত খায়। তারপর আরেকটা লিখলাম, she likes me, we made him captain। তিনটা সেন্টেন্স লিখলাম। এই তিনটা সেন্টেন্সের ভিতরে অবজেক্ট এবং কমপ্লিমেন্ট খুঁজে বের করতে হবে। সেখানে আমরা একটা জিনিস দেখি, আমরা প্রথমে দেখলাম যে হি ইটস রাইস, এখানে আছে যে ইট হচ্ছে ভার্ব, হি হচ্ছে সাবজেক্ট, রাইস হচ্ছে অবজেক্ট না কমপ্লিমেন্ট, এই জিনিসটা আমরা বুঝতে পারতেছি না। আচ্ছা, তো এখন আমরা এই জিনিসটাকে কিভাবে আইডেন্টিফাই করব? সেটা হচ্ছে কমপ্লিমেন্ট, হচ্ছে কমপ্লিমেন্ট যেটা থাকবে, কমপ্লিমেন্ট সেটা হচ্ছে প্রিপোজিশন দিয়ে শুরু হবে না। কথা হচ্ছে প্রিপোজিশন থাকতে পারবে না কমপ্লিমেন্টের সাথে, প্রিপোজিশন দিয়ে শুরু হবে না। আর কমপ্লিমেন্ট আইডেন্টিফাই করার জন্য আমাকে হোয়াট এবং হুম এই দুইটা দ্বারা প্রশ্ন করতে হবে। কাকে কাকে প্রশ্ন করবো? ভার্বকে, ভার্বকে প্রশ্ন করতে হবে। কি দ্বারা? হট এবং হুম দ্বারা। যদি আমার প্রশ্নের অ্যান্সার আমি পেয়ে যাই তবে সেক্ষেত্রে যে অ্যান্সারটা পাবো সেটাই হচ্ছে কমপ্লিমেন্ট।
এখন আমি ইটস কে প্রশ্ন করি, সে ভাত খায়, সে কি খায়? হট দ্বারা প্রশ্ন করি, হোয়াট ডাজ হি ইট? আমি উত্তর পাবো রাইস। তাহলে রাইস কমপ্লিমেন্ট। শি লাইকস মি, সে আমাকে পছন্দ করে। তো এখানে আমি যদি উত্তর প্রশ্ন করি হোম দ্বারা, হোম ডাজ শি লাইক, সে কাকে পছন্দ করে? মিকে। মি হচ্ছে কমপ্লিমেন্ট। এরপরে যেটা রয়েছে মেইড, উই মেড হিম ক্যাপ্টেন। এখানে যদি আমি প্রশ্ন করি, তাকে কি আমরা বানিয়েছিলাম? হোয়াট, কি বানিয়েছিলাম? ক্যাপ্টেন। এই হচ্ছে একটা কমপ্লিমেন্ট। আর কাকে বানিয়েছিলাম? হুম, কাকে বানিয়েছিলাম? হিমকে। এই হচ্ছে দুইটা কমপ্লিমেন্ট। এর কথার অর্থ হচ্ছে যে কোন সেন্টেন্সে যদি আমরা এক বা একাধিক কমপ্লিমেন্ট খুঁজে না পাই, অর্থাৎ কোনো কমপ্লিমেন্টই খুঁজে পাচ্ছি না, এটা বুঝতে না পারি, তবে আমাকে সহজে যেটা বের করতে হবে সেটা হচ্ছে ভার্বকে হট এবং হুম দ্বারা প্রশ্ন করতে হবে। সহজ। ভার্বকে হট এবং হুম দ্বারা প্রশ্ন করলে আমরা দুইটা উত্তর পাবো। যদি দুইটা উত্তর পাই তাহলে সেই ক্ষেত্রে সেই দুইটা উত্তরই হচ্ছে কমপ্লিমেন্ট। আর যদি দুইটা উত্তর না পাই, একটা পাই, তবে একটা পাইলে একটাই কমপ্লিমেন্ট। একটা সেন্টেন্সে সর্বোচ্চ দুইটাই কমপ্লিমেন্ট থাকতে পারে, এর বেশি আর থাকবে না। তো যদি দুইটা থাকে তাহলে দুইটা পাবো, যেমন হিম ক্যাপ্টেন। আর যদি দুইটা না থাকে তাহলে তো একটাই পাবো, যেমন উপরে একটা পেয়েছি আমরা, রাইস পেয়েছি, আর ইমনি পেয়েছি। কিন্তু প্রশ্ন করতে হবে এইগুলো দ্বারা। যদি এইগুলো দ্বারা প্রশ্ন করতে পারি তাইলে আমার অ্যান্সার আসবে, আর প্রশ্ন না করতে পারলে অ্যান্সার আসবে না। সেক্ষেত্রে আমাকে ভার্ব চিনতে হবে। ভার্ব চেনার পরে বিষয়টাকে বুঝতে হবে যে আসলে আমার এটার ভিতরে কমপ্লিমেন্ট আছে না নাই। আমরা যদি একটা সেন্টেন্স দেখি কমপ্লিমেন্টের, এটাকে মুছে দিলাম। আচ্ছা, এখানে আমি একটা সেন্টেন্স দেখি, এটা হচ্ছে দে কল্ড মি, দে কল্ড ম্যাক্স ইয়েস্টারডে। এখানে একটা জিনিস আমি লক্ষ্য করি, কল্ড হচ্ছে ভার্ব, দে হচ্ছে সাবজেক্ট, ভার্ব, ইয়েস্টারডে কি আমি তা জানি না, আর ম্যাক্স কি তাও আমি জানি না। এখন আমি কমপ্লিমেন্ট শিখছি কি, ভার্বকে আমার প্রশ্ন করতে হবে কি দ্বারা? হট এবং হুম দ্বারা। তাহলে মূলত কি হয়েছে? হট দ্বারা প্রশ্ন করলে যে তারা ম্যাক্সকে গতকাল ডেকেছিল। তাহলে কি ডেকেছিল? ম্যাক্স যেহেতু ব্যক্তিবাচক একজন বিষয় বা একটা শব্দ, তাইলে কি ডেকেছিল বললে আমরা বস্তুবাচক নির্দেশ করি। তো কি হট দ্বারা এটাকে প্রশ্ন করা যাবে না, আমরা করবো হুম দ্বারা। হুম দ্বারা প্রশ্ন করলে আমি উত্তর পাই যে কাকে ডেকেছিল? ম্যাক্সকে। তাহলে ম্যাক্স হচ্ছে কমপ্লিমেন্ট। সহজ। এই পাশেরটা কি সেটা আমরা পরে হিসাব করবো, কিন্তু আগে আমি এই পর্যন্ত আসতেছি কিনা। ভার্বটা শিখলাম, সাবজেক্টটা শিখলাম, এরপরে আমি কমপ্লিমেন্টটা বের করা শিখলাম। তো এই তিনটে জিনিস যদি আমি শিখে যাই, তারপরে আমার আসছে মডিফায়ার। তিনটে জিনিস যদি আমি শিখতে পারছি কিনা, এই তিনটে জিনিস মোটামুটি বোঝার পরে আমার পরে আসছে মডিফায়ার। মডিফায়ার বের করার সিস্টেম হচ্ছে, মডিফায়ার আমরা তিন ভাবে বের করব। একটা সেন্টেন্সে মডিফায়ার, কোনো মডিফায়ার কমপ্লিমেন্ট, এটা ম্যান্ডেটরি না। ম্যান্ডেটরি হচ্ছে আমার সাবজেক্ট এবং ভার্ব। অনেক সেন্টেন্সে সাবজেক্টও থাকে না, যেমন ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট থাকে না, উজ্জ থাকে। যে সেন্টেন্সটা বলে সেই সাবজেক্ট হয়ে যায়। যেমন ওপেন দ্য ডোর, ওপেন দ্য ডোর বলে যে প্রশ্নটা করছে বা যে আদেশটা করছে সেই সাবজেক্ট, সেক্ষেত্রে সাবজেক্ট দেওয়ার প্রয়োজনটা নাই বা থাকেও না। কিন্তু প্রত্যেকটা সেন্টেন্সে একটা সাবজেক্ট এবং একটা ভার্ব ম্যান্ডেটরি, মানে থাকতেই হবে। এরপরে যেটা রয়েছে যে অবজেক্ট, কমপ্লিমেন্ট, মডিফায়ার, এগুলো থাকাটা অতটা গুরুত্বপূর্ণ না, কিন্তু থাকলে, যেমন ইংরেজিতে আমরা শেখার জন্য এটা বুঝতে পারতেছি যে আসলে শেখার জন্য আমাকে যখন থাকবে, যখন একটা বড় একটা সেন্টেন্স থাকে, তখন অন্যান্য সেন্টেন্স গুলো আসলে কি, এই যে সেন্টেন্সের যে অংশগুলো আছে এগুলো কি, এগুলো বোঝার জন্য আমার এই জিনিসটা দরকার। তো আমি মডিফায়ারের পার্টে যদি আমি যাই, তো এখানে আমি একটা সেন্টেন্স লিখবো। প্রথমে আমি বলে রাখি যে আমরা কমপ্লিমেন্ট করেছিলাম, সেখানে কমপ্লিমেন্ট আসলে প্রিপোজিশন দিয়ে শুরু হবে না, এটি হচ্ছে বলা ছিল। এখন মডিফায়ার যেটা রয়েছে, মডিফায়ার হচ্ছে প্রিপোজিশন দিয়ে শুরু হবে। যেমন ইন দা মর্নিং, প্রিপোজিশন দিয়ে শুরু, নাউন দিয়ে শেষ, এই টোটাল জিনিসটাকে বলা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। আমরা ফ্রেজের ব্যাপারে একটু আগে একটু জেনেছি যে ফ্রেজ বলে এক বা একাধিক শব্দ মিলে যদি একটা অর্থ প্রকাশ করে তবে তাকে ফ্রেজ বলে।
তো সেই ফ্রেজ থেকে আমরা প্রিপোজিশনাল ফ্রেজে আসছি। তো প্রিপোজিশনাল ফ্রেজ থেকে আমরা একটা জিনিস দেখবো, আমরা একটা সেন্টেন্স দেখবো। আমি এটাকে একটু মুছে দিই, তারপরে আমি সেন্টেন্সটা যে জন bought a book yesterday at লিখি at the বুক স্টোর। আচ্ছা, এখন প্রথম হচ্ছে আমাকে সাবজেক্টের সেন্টেন্সের ভার্ব খুঁজে বের করা। বট অর্থ ক্রয় করেছিল, এটা ভার্ব। ক্রয় করার কাজটা কে করে? জন করে। জন হচ্ছে সাবজেক্ট। এখন কথা হচ্ছে এই সেন্টেন্সে কমপ্লিমেন্ট আছে কিনা। এ বুক আছে, ইয়েস্টারডে আছে, এট দ্য বুক স্টোর আছে, কমপ্লিমেন্ট আছে কিনা সেটা বের করার জন্য কি করতে হবে? বটকে প্রশ্ন করলাম আমি, কি কিনেছিল? এটা তো আমি বুঝতে পারতেছি কেনা হয়েছে, তো কি কিনেছিল? হট। হট দ্বারা আমি প্রশ্ন করলাম, হট দ্বারা প্রশ্ন করলাম কি কিনেছিল? এ বুক, একটি বই। এটা হচ্ছে কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্টের বাকি রয়েছে ইয়েস্টারডে এট দ্য বুক স্টোর। এখন এই জিনিসটা কি, এই জিনিসটাকে আমরা ফাইন্ড আউট করবো যে আসলে এই জিনিসটা কিভাবে আসে। তো মডিফায়ার বের করার জন্য আমাকে মডিফায়ার বের করার জন্য আমাকে সাবজেক্ট, যেমন আমি আগেই বলছিলাম যে মডিফায়ার বের করার জন্য আমাকে প্রশ্ন করতে হবে when, how, where। অর্থাৎ when বললে আসবে টাইম, হাউ বললে আসবে ম্যানার, আর where বললে আসবে প্লেস। অর্থাৎ হচ্ছে মডিফায়ার তিন ধাপ হতে পারে, হচ্ছে টাইম, প্লেস, ম্যানার। সহজ হিসাব। টাইম জানতে চাইলে আমাদের when দ্বারা প্রশ্ন করতে হবে, প্লেস জানতে চাইলে আমাদের where দ্বারা প্রশ্ন করতে হবে, আর যদি আমি ম্যানার বুঝতে চাই, ওই সেন্টেন্সটা কাজের ধরনটা কিরকম আছে, কাজটা করা হয়েছে কিভাবে, সেটা যদি বুঝতে চাই তবে সেক্ষেত্রে আমাকে হাউ দ্বারা প্রশ্ন করতে হবে। এখন আমরা প্রশ্ন করি বোর্ড কি কিনেছিল, হোয়েন। আমি প্রশ্ন করলাম প্রথম হোয়েন, কখন কিনেছিল? হোয়েন ডিড জন বন বট, হোয়েন ডিড জন বাই এ বুক, কখন কিনেছিল? ইয়েস্টারডে, মডিফায়ার অন। এটা পাইলাম, এটাকে কি বলে? টাইম, মডিফায়ার টাইম। হোয়েন দ্বারা প্রশ্ন করার পর আমি বললাম হাউ, কিভাবে কিনেছিল। এটা কি বলা আছে এখানে? কিভাবে কিনেছিল? বইটা কিভাবে কিনেছিল গতকাল, সেটা কি বলা আছে? বলা নাই। তারপরে আমি যদি বলি হোয়ার, কোথায় কিনেছিল? এই বইটা যে গতকালকে সে কিনেছিল, সেই বইটা কোথায় কিনেছিল? কোথা হতে? অ্যাট দ্য বুক স্টোর। এই যে মডিফায়ার টু। একেবারে সিম্পল এবং ইজি প্রসেস, কিন্তু এই প্রসেসটাকে ধরে রাখার জন্য আমার এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। যেমন মডিফায়ার তিন ধাপে হয়, হোয়েন, হাউ, হোয়ার, অর্থাৎ টাইম, প্লেস, ম্যানার। যদি সেন্টেন্সে মডিফায়ার থাকে আর যদি আমি ভার্বকে ঠিকভাবে আইডেন্টিফাই করতে পারি, তবে সেই সেন্টেন্সের কোনো অংশই বাদ যাবে না, সবকিছু আমার নখদর্পণে চলে আসবে, শুধুমাত্র এইটুকু জানার কারণে। এখন কথা হচ্ছে এটা কিন্তু আমাকে জানতে হবে, ধরে রাখতে হবে। এই জন্য প্র্যাকটিস করতে হবে এবং এক্সারসাইজ করতে হবে। বিভিন্ন বই থেকে যে সেন্টেন্স আমি একটা পেলাম, একটা সেন্টেন্স সামনে একটা আসলো, বাংলাদেশি যে ডেভেলপিং কান্ট্রি, তো এই সেন্টেন্সটা আসার পরে সেই সেন্টেন্সটাকে আমি আমার এই যে যতটুকু শিখলাম, সেই শেখার উপরে ইমপ্লিমেন্ট করতে হবে, যে আসলে আমি বুঝতে পারতেছি কিনা, জিনিসটা আমি আয়ত্ত করতে পারতেছি কিনা। আরো সহজ করে দেখাই, আমি আরো একটা সেন্টেন্স দেখাই যেখানে হোয়েন, হাউ এবং হোয়াট এই তিনটে ব্যাপারই থাকবে। তো আমি এখানে একটা সেন্টেন্স লিখলাম, এটা হচ্ছে উই এট ডিনার লাস্ট নাইট at we at dinner last night at the
at star that is we at dinner last night at star. তো সরি এই সেন্টেন্সটা হবে না। লিখলাম জিল was swimming at the pool. তো জিল ওয়াজ সুইমিং এট দ্য পুল, এখানে আমরা ভার্ব পেলাম, এটাকে ভার্ব ফ্রেজ এইটা। জিল হচ্ছে সাবজেক্ট, সুইমিং আমি যদি বলি হোয়েন, কখন সুইমিং করতেছিল, এর উত্তর আছে নাই। আমি বলি যে কিভাবে সুইম করতেছিল, আস্তে জোরে, কিভাবে, নাই। হোয়ার, কোথায় করেছিল, এট দ্য পুল, সে পুলে স্নান করে, পুলে সাঁতার কেটেছিল বা যাই হোক আর কি। এটা হচ্ছে মডিফায়ার ওয়ান, অর্থাৎ এই জায়গায় আমার মডিফায়ার আছে একটা, এই সেন্টেন্সে মডিফায়ার আছে একটা। এইরকম ভাবে আমি যদি একটা সেন্টেন্স, যে কোনো একটা সেন্টেন্স পাই, সেই সেন্টেন্সে আমাকে যদি অবজেক্ট কমপ্লিমেন্ট আইডেন্টিফাই করতে বলে বা আমাকে যদি মডিফায়ার আইডেন্টিফাই করতে বলে, তো সেই জিনিসটা আমি ইজিলি আমি করতে পারবো। সেই জিনিসটার জন্যই আসলে মূলত আজকের ক্লাস সেন্টেন্স প্যাটার্ন যেটাকে বলে। সেন্টেন্স প্যাটার্নের উপরে এখন হচ্ছে আমার শুধুমাত্র এক্সাম্পল এক্সারসাইজ করা। এক্সারসাইজ যত বেশি করা যাবে ততই এই জিনিসটাকে আয়ত্ত করা যাবে, অথবা আয়ত্ত করার কোনো সুযোগ নেই। একেবারে সহজ কথা, কাজ আমি এটা জানি, সেটা আমি করব, কাজের প্রসেস জানি, কিন্তু কাজটাকে আমি যতক্ষণ না বাস্তবে রূপান্তর করতে পারতেছি ততক্ষণ এই বিষয়ে আমার বাস্তবিক কোনো জ্ঞান আসবে না। তো সেই ক্ষেত্রে আমাকে প্র্যাকটিস করতে হবে। তো এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটা প্র্যাকটিস শীট থাকবে, তো সেই শীট থেকে আপনারা জিনিসগুলোকে আয়ত্ত করতে পারবেন। তো তারপর আবার শেষ মুহূর্তে আমি আবার বলে দিই, আজকের টপিকে ছিল আমরা সাবজেক্ট সম্পর্কে শিখেছি, কিভাবে সাবজেক্ট আইডেন্টিফাই করতে হয়। সাবজেক্ট এক ওয়ার্ড হতে পারে, এক বা একাধিক ওয়ার্ড হতে পারে, এবং একাধিক ওয়ার্ডের পরে অনেক বিষয় আছে যেখানে ব্যক্তিবাচক ছাড়াও সাবজেক্ট হতে পারে। অনেক সময় রয়েছে যে সাবজেক্ট নির্দিষ্ট জায়গায় না বসে ডিসগাইজ সাবজেক্ট হিসেবে থাকে, অর্থাৎ ছদ্মবেশী সাবজেক্ট যেটাকে বলে, দেয়ার সেন্টেন্সের প্যাটার্ন আমরা দেখেছি। তারপরে হচ্ছে ভার্ব, একটা সেন্টেন্সে ভার্ব ম্যান্ডেটরি বা অব্লিগেটরি যেটাকেই বলেন না কেন, বাধ্যতামূলকভাবে ভার্ব থাকতে হবে। তো সেক্ষেত্রে ভার্বের জন্য আমাকে যেটা করতে হবে, ভার্বকে আইডেন্টিফাই করতে হবে। ভার্ব এক বা একাধিক ভার্ব থাকতে পারে, তো সেই ভার্ব থাকলে সেই জিনিসটাকে আমি কিভাবে আইডেন্টিফাই করবো, বা সেই টোটাল জিনিসটাকে আমি কি বলবো, ভার্ব বলবো না ভার্ব ফ্রেজ বলবো, সেই জিনিসটাকে আমরা শিখেছি। এরপরে যেটা রয়েছে কমপ্লিমেন্ট, একটা সেন্টেন্সে একের অধিক শব্দ থাকে, সেই শব্দ থাকার পরে আমরা দুইটা জিনিসকে আইডেন্টিফাই করেছি, প্রথমে সাবজেক্ট এবং ভার্ব। এই দুইটা জিনিস বাদে অন্যান্য যে জিনিস থাকে সেটাকে কমপ্লিমেন্ট অথবা মডিফায়ার বলে। তো কমপ্লিমেন্ট বের করার জন্য আমাকে সহজ দুইটা ট্রিক্স হচ্ছে, ভার্বকে আমার হট এবং হুম দ্বারা প্রশ্ন করা। প্রশ্ন করলে যদি দুইটা কমপ্লিমেন্ট থাকে সে দুইটাই বের হয়ে আসবে, আর যদি দুইটা না থাকে, একটা থাকলে একটা বের হয়ে আসবে। কিন্তু আমাকে প্রশ্ন করা জানতে হবে, ভার্বকে আইডেন্টিফাই করতে হবে। তো সর্বশেষ যেটা ছিল সেটা হচ্ছে মডিফায়ার। মডিফায়ার যেটা রয়েছে সেটা হচ্ছে একটা সেন্টেন্সের একাধিক ওয়ার্ডের ভিতরে অনেক সময় টাইম, প্লেস, ম্যানার বলতে তিনটে অপশনে ভিন্ন ভিন্ন ওয়ার্ড যুক্ত থাকে। তো সেই ক্ষেত্রে এইরকম জায়গায় যদি থাকে, তো আমরা ভার্বকে হোয়েন, হাউ এবং হোয়ার দ্বারা প্রশ্ন করলে আমরা তিনটে জিনিস পাবো, কাজটা কখন হয়েছিল, কাজটা কোন ভাবে হয়েছিল, এবং কাজটা কোথায় হয়েছিল। এই তিনটেই হচ্ছে মডিফায়ার। অর্থাৎ সিম্পল সিম্পল অ্যান্ড ইজি প্রসেস হচ্ছে, আমাকে টেকনিক জানতে হবে। যদি আমি টেকনিক জানি তবেই আমি এই জিনিসটাকে আইডেন্টিফাই করতে পারবো। ইংরেজি গ্রামার অতটা কঠিন না যে আমি জিনিসটাকে ধরতে পারবো না বা করতে পারবো না, শুধুমাত্র সদিচ্ছা এবং আমাকে এক্সারসাইজ করতে হবে। যত বেশি আমি এক্সারসাইজ করবো এবং যত বেশি আমি রুলস বলতে আমি যত বেশি এক্সারসাইজ করবো, তত আমি জিনিসটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করতে পারবো। আমার প্রথম প্যাটার্নটা হচ্ছে আমাকে জিনিসটাকে শিখতে হবে। প্রথম আমাকে জিনিসটাকে মাথায় নিতে হবে যে জিনিসটা কাজটা শিখে কিভাবে করে, সেইটা করার পরে আমাকে বাস্তবিক এই জিনিসটার উপরে ইমপ্লিমেন্ট করতে হবে, তবেই আমি এই জিনিসটাকে পুরোপুরি আয়ত্ত করতে পারবো। তো আমি আশা করবো যে আসলে মোটামুটি আজকে বোঝা গেছে। তো পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করতে হবে, পরবর্তী ক্লাস আমি নিয়ে আসবো। তো এই ক্লাসের একটা প্র্যাকটিস শিট আপনাদের ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো, তো সেখান থেকে আপনারা কালেক্ট করে নেবেন। তো ধন্যবাদ সবাইকে আবারও ক্লাসের শেষ পর্যন্ত দেখার জন্য। তো আরো একটা কথা বলে রাখি, আমি
এগুলা এই চ্যানেলে সবসময় ইংরেজি বিষয়ক গ্রামারের বিষয়ে একটা বিভিন্ন একটা তথ্যবহুল একটা ভিডিও করে থাকি সবসময়। তো আপনারা আমাদের সাথে থাকবেন আশা করবো। তো ধন্যবাদ সবাইকে।